আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা ৯টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 2 ছক্কা সম্পর্কিত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আজকের পর্বে আমরা সেগুলো সমাধান করব। সবার প্রথমেই আমাদের সামনে ৬ নাম্বার প্রশ্নটা আসলো। ৬ নাম্বার প্রশ্নে বলা হলো, একটি ছক্কা নিক্ষেপে ২ আসার সম্ভাবনা কত? এর উত্তর হচ্ছে 1/6। কীভাবে করে সেটা? সেটা হচ্ছে একটা ছক্কা যখন নিক্ষেপ করা হয় তখন ১ থেকে ৬-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। এর মোট নমুনা বিন্দু অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে ৬। এখানে বলা হলো ২ আসার সম্ভাবনা কত? দেখেন ২ এটা তো একটা সংখ্যা, তাহলে ২ আসার সম্ভাবনা কত হবে? যেহেতু ২ এই ৬টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা, এই জন্য এই ১ বসবে উপরে, অর্থাৎ ৬টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে ২, তাহলে 1/6 এটি হচ্ছে ২ আসার সম্ভাবনা। কারণ আমরা জানি যে সম্ভাবনার যে সূত্র, ভগ্নাংশের নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে যারা, তাহলে ২ যারা, তো এখানে আমাদের ২ একটা সংখ্যা, এই জন্য উপরে ১, তাহলে 1/6। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৭ নম্বর প্রশ্নে কি বলল? ৭ নম্বর প্রশ্নে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ২ ওঠার সম্ভাবনা কত? সেটি হচ্ছে 1/6। পরবর্তী প্রশ্ন, একটি ছক্কা নিক্ষেপে ৪ ওঠার সম্ভাবনা কত? দেখেন ১ থেকে ৬-এর মধ্যে ৪ এটা একটাই সংখ্যা, তাহলে মোট সংখ্যা ৬টা আর ৪ হচ্ছে একটা সংখ্যা, এই জন্য 1/6। এটার উত্তরও 1/6 হবে। ৯ নম্বর প্রশ্ন, এখানে বলল একটি ছক্কা নিক্ষেপ করলে ৪ না ওঠার সম্ভাবনা কত? ৪ যেন না উঠে তার সম্ভাবনা কত হবে? আমরা জানি যে একটা ছক্কা যখন নিক্ষেপ করা হয় ১ থেকে ৬-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, তাহলে মোট সংখ্যা হচ্ছে ৬টা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে নিচে বসবে ৬। এখন প্রশ্নে বলছে ৪ যেন না উঠে, 4 না ওঠার সম্ভাবনা, তাহলে 4 এটা যেন না উঠে, তাহলে দেখেন এই যে 1 এটা কিন্তু 4 না, 2 এটা 4 না, 3, 5, 6 এরা 4 না, তার মানে এরা উঠতে পারবে, 4 যেন না উঠে, তাহলে 4 না ওঠার সম্ভাবনা ১, ২, ৩, ৪, ৫, এই ৫ বসবে উপরে, তাহলে 5/6। 5/6 এটা হচ্ছে 4 না ওঠার সম্ভাবনা, কারণ এই বাকি যে 5টা সংখ্যা তারা 4 না, সুতরাং তারা উঠতে পারে, তাহলে 5/6। তাহলে 4 না ওঠার সম্ভাবনা 5/6, এটা ঘ নম্বর অপশনে রয়েছে। ১০ নম্বর প্রশ্ন, একটি ছক্কা নিক্ষেপ করলে ৫ বা ৫-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? দেখেন ছক্কা যখন নিক্ষেপ করা হয় তো ৫ বা ৫-এর বেশি, এই যে ৫ বা ৫-এর বেশি, তার মানে ৫ আর ৬-এর কথা বলা হচ্ছে, এই দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা উঠুক, কোনো সমস্যা নেই। তাহলে মোট সংখ্যা হচ্ছে ৬টা আর ৫ বা ৫-এর বেশি এমন সংখ্যা হচ্ছে ২টা, তাহলে ২ বসবে উপরে, তাহলে 2/6 কাটাকাটি করলে 1/3, আমরা ২ দিয়ে কাটতে পারি, তাহলে 1/3, এটা খ নম্বর অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই, ১১ নম্বর প্রশ্ন। তো ১১ নম্বর প্রশ্ন বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো দেখেন মৌলিক সংখ্যা কোনটা? ২, ৩, ৫। যারা বলছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে মোট সংখ্যা ৬টা, মৌলিক সংখ্যা ৩টা, তাহলে 3/6 অর্থাৎ হাফ, তাহলে 1/2, অর্থাৎ গ নম্বর অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন একই প্রশ্ন, মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে 1/2। ১৩ নম্বর প্রশ্ন কি বলল? ১৩ নম্বর প্রশ্ন বলল একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে ৫-এর কম মৌলিক সংখ্যা, ৫-এর কম মৌলিক সংখ্যা, শব্দটা খেয়াল করি, তারা কিন্তু বলে নাই যে মৌলিক সংখ্যা ওঠা সম্ভাবনা, তারা বলছে ৫-এর চেয়ে কম এমন মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা দেখতেছি ৫-এর চেয়ে কম মৌলিক সংখ্যা হচ্ছে ৩ আর ২, কারণ ১ থেকে ৬-এর মধ্যে মৌলিক সংখ্যা ২, ৩, ৫, কিন্তু তারা বলছে ৫-এর চেয়ে কম, তার মানে ৫কে নেওয়া যাবে না, ৫-এর চেয়ে কম মৌলিক সংখ্যা হচ্ছে ২টা, তাহলে মোট সংখ্যা, আমি যেহেতু ছক্কা নিক্ষেপ করছি, তাহলে মোট সংখ্যা ৬টা আর ৫-এর চেয়ে কম মৌলিক সংখ্যা ২টা, 2/6 অর্থাৎ 1/3, এটা গ নম্বর অপশনে রয়েছে।
14 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5-এর কম এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 5-এর কম এবং মৌলিক। যখন এবং শব্দটা থাকে তখন এবং এর আগে এবং এর পরে উভয় শর্ত মানতে হবে। একটা শর্ত না, দুইটা শর্তই মানতে হবে। একটা শর্ত মানলে হবে না, 5-এর চেয়ে কমও হইতে হবে, আবার মৌলিকও হইতে হবে। এই দুইটা শর্তই মানবে যারা, কেবলমাত্র হিসাবে তাদেরকে নেওয়া যাবে। এই যে এই প্রশ্নটাই 5-এর কম 1 2 3 4 এবং মৌলিক তাহলে 2 3, তাহলে এই 2 আর 3 এরা যেমন 5-এর কম আবার এরা মৌলিক, তাহলে এদেরকেই হিসাবে নেওয়া যাবে, বাকিদেরকে না। তাহলে মোট সংখ্যা 6টা, 5-এর চেয়ে কম এমন মৌলিক সংখ্যা 2টা, তাহলে কাটাকাটি করলে 1/3 খ নম্বর অপশনে রয়েছে। তো 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে বললো একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা যেন না উঠে। আচ্ছা, মৌলিক সংখ্যা না কারা কারা? 1 4 6 এরা হচ্ছে মৌলিক সংখ্যা না, তাই তো? তার মানে এরা শর্ত মানছে। 1 4 6 এরা মৌলিক সংখ্যা না, তার মানে এরা আমাদেরকে বলছে মৌলিক সংখ্যা যেন না উঠে। তার মানে 1 4 6 যদি উঠে তাহলে আমরা বুঝবো মৌলিক সংখ্যা উঠে নাই। 1 4 6 এরা মৌলিক সংখ্যা না, তাহলে আমরা চাচ্ছি যে এরাই উঠুক, কারণ এরা তো মৌলিক না। আচ্ছা, তাহলে মোট সংখ্যা 6টা, মৌলিক সংখ্যা না এমন সংখ্যা 3টা, তাহলে উপরে বসবে 3, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন, ছক্কা নিক্ষেপ করা হলো, মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত? সেটি হচ্ছে হাফ। 17 নম্বরটাও একই প্রশ্ন দেখা যাচ্ছে, মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা হাফ। আমরা এখন 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বর প্রশ্নে বলা হলো একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? তো প্রিয় শিক্ষার্থীরা, যৌগিক সংখ্যা একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তো যৌগিক সংখ্যা কারা? যৌগিক সংখ্যা হচ্ছে 4 আর 6। 4 এবং 6 এই দুইটা সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। কেন? কারণ 2 3 5 এরা হচ্ছে মৌলিক, তাহলে বাকি থাকলো কারা? 1 4 6। এখন আমি যদি বলি যে মৌলিক না যারা তারাই হচ্ছে যৌগিক, তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে। কেমন ভুল? সেটা আমি যখন এই কথাটা বলবো যে মৌলিক না যারা তারা যৌগিক, তো সুতরাং এক তো মৌলিক না, তাহলে এক যৌগিক, এই কথাটা ভুল। কারণ এক মৌলিকও না, এক যৌগিকও না। কারণ যৌগিক সংখ্যা হতে হলে প্রত্যেকটা সংখ্যার 2-এর অধিক গুণনীয়ক থাকতে হয়, 2টার অধিক গুণনীয়ক থাকতে হয়। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র 2টা গুণনীয়ক থাকতে হয়, 2টার কমও না, 2টার বেশিও না, 2টাই গুণনীয়ক থাকতে হয় মৌলিক সংখ্যার ক্ষেত্রে। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 2টার অধিক, মানে 3টা 4টা 5টা আরও বেশি এরকম গুণনীয়ক থাকতে হয়। তো দেখেন 4-এর গুণনীয়ক হচ্ছে 3টা, 4-এর গুণনীয়ক 1 2 4। 6-এর গুণনীয়ক 1 2 3 6, কিন্তু 1-এর গুণনীয়ক একটাই। এই জন্য এই 1 যেমন মৌলিক না, এই 1 যৌগিকও না। তাহলে আপনারা যদি আমরা যদি এই চিন্তাটা করি যে মৌলিক না যারা তারাই যৌগিক, তাহলে সেই ক্ষেত্রে 1 কিন্তু হিসাবে ঢুকে যায়, কিন্তু 1 তো যৌগিক না, অঙ্কটা ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেহেতু বলছে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত, তাহলে যৌগিক সংখ্যা কারা? যৌগিক সংখ্যা হচ্ছে 4 আর 6। তাহলে মোট সংখ্যা 6টা, যৌগিক সংখ্যা 2টা, কাটাকাটি করলে 1/3 গ নাম্বার অপশনে রয়েছে। 19 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা, দেখেন জোড় সংখ্যা কারা? 2 4 6। তাহলে মোট সংখ্যা 6টা, আর আমরা চাচ্ছি জোড় সংখ্যা আসুক, তাহলে জোড় সংখ্যা 3টা, তাহলে 3/6 অর্থাৎ হাফ। তাহলে এই হাফ ক নম্বর অপশনে রয়েছে। 20 নম্বর প্রশ্নে তাকাই। 20 নম্বর প্রশ্নে বলল বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এটাও হাফ। কারণ জোড় সংখ্যা আসার সম্ভাবনা যেমন হাফ, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনাও হাফ। কারণ বিজোড় সংখ্যা 1 3 5, তাহলে আমরা বলতে পারি মোট সংখ্যা 6টা, বিজোড় সংখ্যা 3টা, তাহলে কাটাকাটি করলে হাফ আসে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্নে বলছে ছক্কা নিক্ষেপে জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? অর্থাৎ আমরা ছক্কা নিক্ষেপ করব, জোড় সংখ্যা আসলেও ঠিক আছে, বিজোড় সংখ্যা আসলেও ঠিক আছে, আমরা রাজি আছি।
জোড় সংখ্যা উঠলো সই, বিজোড় সংখ্যা উঠলো সই। ঠিক আছে, তাহলে জোড় অথবা বিজোড়, তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠলেই হয়ে যাবে, কারণ 1 থেকে 6 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তারা হয় জোড় নয়তো বিজোড়। তাহলে কিন্তু বলা হয়েছে যে ছক্কা নিক্ষেপ করার দ্বারা জোড় সংখ্যা উঠুক অথবা বিজোড় সংখ্যা উঠুক, যেটা উঠবে সেটাই আমরা নিতে রাজি আছি। তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে 1। রেজাল্ট কত হবে? 1 হবে। আরেকভাবে বলি, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। অথবা শব্দটা যখন থাকে তখন যোগ করতে হয়, অথবা শব্দটা যখন থাকে তখন যোগ করতে হয়। তাহলে দেখেন হাফ যোগ হাফ তাহলে কত হয়? নিচে 2 উপরে 2 তাহলে হয় 1। তাহলে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হলো 1। ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে তাকাই। একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হয়েছে, জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1। 23 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো ছক্কা নিক্ষেপ করা হয়েছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য তাহলে মানে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ যায় 2, 2 দিয়ে ভাগ যায় 4, 2 দিয়ে ভাগ যায় 6। তাহলে আমরা দেখতেছি মোট সংখ্যা 6টা আর 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা 3টা, তাহলে 3/6 অর্থাৎ হাফ। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 23 নম্বর প্রশ্নের সমাধান করা শেষ, সঠিক উত্তর হচ্ছে হাফ। এবার আমরা 24 নম্বর প্রশ্নে একই প্রশ্ন 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে হাফ। 25 নম্বর প্রশ্ন বলা হলো 2 এর গুণিতক সংখ্যা। 2 এর গুণিতক মানে ওই 2 দ্বারা বিভাজ্যই। 2 এর গুণিতক, 2 এর নামতা 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে যেই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায় তারাই তো 2 এর গুণিতক। যেই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায় ওই সংখ্যাগুলোই 2 এর গুণিতক। তাহলে সেই ক্ষেত্রে 2 এর গুণিতক আসার সম্ভাবনা, দেখেন ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তাহলে 2 এর গুণিতক অর্থাৎ 2 দিয়ে ভাগ যায় 2, 4, 6, তাহলে 3/6 অর্থাৎ হাফ। এটা ক নম্বর অপশনটা সঠিক উত্তর। 3 এর গুণিতক তার মানে 3 দিয়ে ভাগ যায়। 3 এর গুণিতক তার মানে কি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ যায় 3, 3 দিয়ে ভাগ যায় 6, তাহলে মোট সংখ্যা 6টা আর 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা 2টা, তাহলে আমরা বলতে পারি 1/3। তাহলে 1/3 খ নম্বর অপশনে রয়েছে। তাহলে এই 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ 1/3। একটা নিরপেক্ষ ছক্কা যখন আমরা নিক্ষেপ করি 3 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত? 1/3। 27 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। যখন অথবা শব্দটা থাকে তখন এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যারাই মানবে আমরা তাদেরকে হিসাবে নিয়ে নিব। অথবা শব্দ যখন থাকে তখন দুইটা শর্তের দুইটাই বাধ্যতামূলকভাবে মানতে হবে এমন কোনো কথা নাই। দুইটা শর্তই বাধ্যতামূলকভাবে মানতে হয় যখন ওখানে এবং শব্দটা থাকে, ও শব্দটা থাকে। কিন্তু অথবা বা এই শব্দ থাকলে দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যারাই মানবে তাদেরকেই হিসাবে নিয়ে নেওয়া হবে। তাহলে ছক্কা নিক্ষেপ করা হলো, মৌলিক সংখ্যা কারা কারা? 2, 3, 5। তাহলে এই 3টা সংখ্যা মৌলিক সংখ্যা, তাহলে এরা অন্ততপক্ষে একটা শর্ত মানছে, আমি এদেরকে হিসাবে নিব। এরপরে বলছে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য কারা কারা? 3 আর 6। তো 3 তো অলরেডি হিসাবে ঢুকছে, আমরা এখন 6কে হিসাবে নিব। তাহলে দেখেন এই যে 2, 3, 5, 6 যাদেরকে লিখলাম এরা ওই দুইটা শর্তের কোনো না কোনো একটা শর্ত মেনেছে, যে কোনো একটা শর্ত তারা মেনেছে। 2, 3, 5 এরা মৌলিক, আবার 3, 6 এরা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মেনেছে যারা, তাদেরকে আমরা এখানের মধ্যে হিসাবে নিয়েছি। তাহলে 2, 3, 5, 6 এরা সকল আর কি দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মেনেছে। তাহলে মোট সংখ্যা 6টা আর ওই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মেনেছে এমন সংখ্যা 4টা। তাহলে 4/6 কাটাকাটি করলে 2/3। তাহলে 2/3 গ নম্বর অপশনে রয়েছে। আমরা বলতে পারি এই গ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর।
28 নম্বর প্রশ্নে কি বললো? 28 নম্বর প্রশ্নে বললো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? দেখেন, জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, যেহেতু এবং শব্দটা দিছে তাহলে দুইটা শর্তের দুইটাই মানতে হবে। যে যে সংখ্যা এই দুইটা শর্তই মানবে আমরা কেবলমাত্র তাদেরকে হিসাবে নিতে পারবো। এই দুইটা শর্তের একটা শর্ত মেনেছে আরেক শর্ত মানে নাই, আমরা তাদেরকে হিসাবে নিতে পারবো না। এবং শব্দটা যখন থাকে তখন দুইটা শর্তের দুইটাই মানতে হয়। তাহলে আমরা ছক্কা নিক্ষেপ করেছি, 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যেই সংখ্যাটা উঠবে সেটা যেন জোড় এবং সাথে সাথে 3 দ্বারা বিভাজ্য, জোড় এবং সাথে সাথে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে জোড় সংখ্যা কারা? 2, 4, 6। 3 দ্বারা বিভাজ্য কারা? 3, 6। দেখেন তো দুইটা দাগ কার নিচে পড়েছে? 6-এর নিচে পড়েছে, অর্থাৎ এই 6 উভয় শর্ত মেনেছে। এই 6 উভয় শর্ত মেনেছে, কারণ এই 6 এটা যেমন জোড় সংখ্যা আবার এটা 3 দ্বারা বিভাজ্য। আর কোনো সংখ্যা নাই যারা একই সঙ্গে দুইটা শর্ত মেনেছে, তারা জোড় এবং 3 দ্বারা বিভাজ্য এই দুইটা শর্ত মেনেছে এমন আর কোনো সংখ্যা নাই। বাকিরা একটা একটা করে শর্ত মানতেছে, তাহলে হবে না, দুইটা শর্তই মানতে হবে। তাহলে এই যে 6 এটা যেমন জোড় সংখ্যা আবার এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা দেখতেছি মোট সংখ্যা 6টা আর উভয় শর্ত মেনেছে একটা সংখ্যা। মোট সংখ্যা 6টা আর উভয় শর্ত মেনেছে একটা সংখ্যা। তাহলে 1/6 হচ্ছে সঠিক উত্তর। ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোড় উঠার সম্ভাবনা কত? ওকে ফাইন। দেখেন আমরা দেখব দুইটা শর্তের দুইটাই মানছে কিনা। এই যে এখানে ও বলছে, যেহেতু এখানে ও বলছে তাহলে দুইটা শর্তের দুইটাই মানতে হবে। তাহলে মৌলিক কারা? দেখেন আমি দাগ দিই, হ্যাঁ দাগ দিই। মৌলিক কারা? 2, 3, 5। ওকে ফাইন। এবার জোড় কারা? 2, 4, 6। দেখেন কার নিচে দুইটা দাগ দিলাম? 2-এর নিচে। এই 2 একে তো জোড় সংখ্যা, আবার এই 2 মৌলিক সংখ্যা। তাহলে 2 জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা উভয় শর্ত মেনেছে। তাহলে মোট সংখ্যা হচ্ছে 6টা আর সকল শর্ত মেনেছে একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে 1/6 ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন কি বললো? একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। মনে রাখতে হবে ওই যে কিন্তু শব্দটা, ওইটা এবং কিন্তু ও এরা সব একই অর্থ প্রকাশ করে। এবং কিন্তু ও এরা সবাই একই অর্থ প্রকাশ করে। তার মানে ওই কিন্তু শব্দ থাকার কারণে উভয় শর্ত মানতে হবে। কি সেই দুইটা শর্ত? দুইটা শর্ত হচ্ছে ছক্কা নিক্ষেপ করার ফলে যেই সংখ্যাটা উঠবে তাকে জোড়ও হইতে হবে, আবার তাকে 6 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। আমরা যে ছক্কাটা নিক্ষেপ করলাম, যেই সংখ্যাটা উঠবে ওটা জোড় সংখ্যা হইতে হবে, কিন্তু তাকে 6 দিয়ে যেন ভাগ না যায়, ওই সংখ্যাটা যেন 6 দিয়ে ভাগ না যায়। তাহলে আসেন দুইটা শর্ত কারা মানে? জোড় সংখ্যা কারা? 2, 4, 6। 6 দ্বারা বিভাজ্য না মানে 6 দিয়ে ভাগ যায় না। দেখেন আপনি যদি 1কে 6 দিয়ে ভাগ করেন রেজাল্ট দশমিকে চলে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না। তাহলে আমি বলতে পারি এই 1 6 দিয়ে বিভাজ্য না। এখানে বিভাজ্য বলতে মূলত পুরোপুরিভাবে ভাগ যায়। তো 1কে যদি 6 দিয়ে ভাগ দেন তাহলে দশমিকে রেজাল্ট আসবে। 3কে যদি 6 দিয়ে ভাগ দেন রেজাল্টটা দশমিকে আসবে। 2কে যদি 6 দিয়ে ভাগ দেন রেজাল্টটা দশমিকে আসবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে একটা তাহলে একটু শুরু থেকে আবার বলি। জোড় সংখ্যা কারা? 2, 4, 6। এবার কি বলছে? 6 দ্বারা বিভাজ্য না। দেখেন 1 এটা 6 দিয়ে বিভাজ্য না, 2 এটা 6 দিয়ে বিভাজ্য না, 3 এটা 6 দিয়ে বিভাজ্য না, 4 6 দিয়ে বিভাজ্য না, তারপরে 5 6 দিয়ে বিভাজ্য না, 6 6 দিয়ে বিভাজ্য। তাহলে এটার নিচে আর দাগ দিলাম না, কারণ 6 এটা জোড় আবার এটা 6 দিয়ে বিভাজ্য। তারা তো বলছে 6 দিয়ে বিভাজ্য না। 6 দিয়ে বিভাজ্য না যারা, আমরা কেবলমাত্র তাদেরকে হিসাবে এখন নিব। তাহলে কি হইতে হবে? জোড়ও হইতে হবে, আবার 6 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না। তাহলে দেখেন
দুইটা দাগ কাদের নিচে পড়লো? 2 এর নিচে দুইটা দাগ পড়ছে, 4 এর নিচে দুইটা দাগ পড়ছে। তার মানে কি, এই যে 2 এটা জোড় সংখ্যা, আবার এটা 6 দিয়ে ভাগ যায় না। 4 এটা জোড় সংখ্যা, আবার 6 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সংখ্যা সকল শর্ত মেনেছে। এই দুইটা সংখ্যা সকল শর্ত মেনেছে। এই দুইটা সংখ্যা জোড় সংখ্যা, আবার এই দুইটা সংখ্যা 6 দিয়ে ভাগ যায় না। তাহলে মোট সংখ্যা 6টা, আর সকল শর্ত মেনেছে দুইটা সংখ্যা, তাহলে 1/3। 1/3 খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নে কি বলছে? একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ ঘটনায় মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তার মানে এবং যেহেতু লেখা, মৌলিকও হতে হবে, বিজোড়ও হতে হবে। মৌলিক 2, 3, 5, বিজোড় 1, 3, 5। তাহলে দেখেন মোট সংখ্যা হচ্ছে 6টা, আর দুইটা শর্তই মেনেছে, দুইটা শর্তই মেনেছে এমন সংখ্যা হচ্ছে 2টা, 3 আর 5। 3 আর 5 মৌলিক, 3 আর 5 বিজোড়। তাহলে উভয় শর্ত মেনেছে এই দুইটা সংখ্যা। 2/6 অর্থাৎ 1/3। 1/3 ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নে তাকাই। 32 নম্বর প্রশ্নে বলল, দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? দেখেন অনেকক্ষণ পরে আমরা এমন একটা প্রশ্ন পেলাম যেখানে কিনা দুইটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে। কয়টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে? দুইটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে। এখন এই যে দুইটা ছক্কা নিক্ষেপ করা হলো, ছক্কার উপরের পিঠে, যে আমরা তো উপরের পিঠের সংখ্যাটাই কাউন্ট করি, তাই না? এই যে আমরা ছক্কা মারলাম, দেখি যে উপরে কত আসছে, ওইটি তো আমরা হিসাবে নেই। তো আমাদেরকে বললো দুইটা ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? এটার মানে কি? আপনি প্রথমে যে এখানে কিন্তু দুইটা ছক্কার কথা বলছে, তাহলে আপনি একটা ছক্কা মারলেন, উপরে একটা সংখ্যা দেখা যাচ্ছে, আপনি আরেকটা ছক্কা মারলেন, এই যে দুইটা ছক্কা পাশাপাশি বসলো, উপরের পিঠে যেন একই সংখ্যা না আসে। ছক্কা কিন্তু দুইটা মারছেন, এখানে কিন্তু বলে নাই যে একই ছক্কা দুইবার মারছেন, এটা বলে নাই, বলছে দুইটা ছক্কা মারছেন। তাহলে এই যে দুইটা ছক্কা মারলেন, উপরের পিঠে যেন একই সংখ্যা না আসে, তার সম্ভাবনা জানতে চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমাদের নমুনা বিন্দুটা কেমন হবে একটু আগে একটু লিখে আপনাদেরকে দেখাইতে চাই এই প্রশ্নটার ক্ষেত্রে। সেটা হচ্ছে, প্রথম ছক্কার পিঠে 1 উঠলো, দ্বিতীয় ছক্কার পিঠে 1 উঠলো। প্রথম ছক্কার পিঠে 1, দ্বিতীয় ছক্কার পিঠে 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবগুলো নমুনা বিন্দু লিখে ফেললাম। যখন দুইটা ছক্কা নিক্ষেপ করা হয় তখন মোট নমুনা বিন্দুর সংখ্যা 36টা। কীভাবে করে? ছক্কা বললে 6, বলছে দুইটা ছক্কা, তাহলে পাওয়ার হিসেবে 2, তাহলে 6 স্কোয়ার মানে 36। তাহলে মোট নমুনা বিন্দু 36টা আসবে। মোট 36টা নমুনা বিন্দু লিখলাম। এখন বলা হচ্ছে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা। আচ্ছা, উভয় পিঠে একই সংখ্যা কোনটা কোনটা? প্রথম ছক্কার পিঠে 1, দ্বিতীয় ছক্কার পিঠে 1, তাহলে দুইটা ছক্কার পিঠে একই সংখ্যা। প্রথম ছক্কার পিঠে 2, দ্বিতীয় ছক্কার পিঠে 2, দুইটা ছক্কার পিঠে একই সংখ্যা। এই যে একই সংখ্যা, একই সংখ্যা, একই সংখ্যা, একই সংখ্যা। তো তারা বলতেছে একই সংখ্যা যেন না আসে। দুইটা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কার পিঠে একই সংখ্যা যেন না আসে। তাহলে সেই ক্ষেত্রে এইটা বাদ, এটা বাদ, তাহলে এরকম এই 6টা নমুনা বিন্দু হিসাব থেকে বাদ যাবে। কারণ এই 6টা নমুনা বিন্দুতে ছক্কার পিঠে একই সংখ্যা এসে গেছে। এখানেও 6, এখানেও 6, তাহলে একই সংখ্যা। এখানে 3, এখানে 3, একই সংখ্যা। তারা বলে না যে 2,2 আসার যেন না আসে, এটা বলে নাই, বলছে একই সংখ্যা যেন না আসে। তাহলে 2, 2 একই সংখ্যা বাদ, 4, 4 একই সংখ্যা বাদ। তো এরকম করে এই 6টা নমুনা বিন্দু বাদ যাবে। এবার দেখেন, প্রথম ছক্কার পিঠে 1, দ্বিতীয় ছক্কার পিঠে 2, তাহলে দুইটার মধ্যে ভিন্ন সংখ্যা আসছে। প্রথম ছক্কার পিঠে 3, দ্বিতীয় ছক্কার পিঠে 2, তাহলে দুইটার মধ্যে ভিন্ন সংখ্যা আসছে। এই যে নমুনা বিন্দুগুলো আমরা দেখতেছি, এদের মধ্যে দুইটা ছক্কার পিঠে ভিন্ন ভিন্ন সংখ্যা। এই 6টা নমুনা বিন্দুতে উভয় পিঠে একই সংখ্যা এসে গিয়েছিল, তাই না? তো এগুলা বাদ। তাহলে মোট নমুনা বিন্দু 36টা। তারা বলতেছে
ছক্কার উপরের পিঠে যেন একই সংখ্যা না আসে, তাইলে একই সংখ্যাওয়ালা নমুনা বিন্দু 6টা, এই 6টা বাদ, তাহলে বাকি 30টা নমুনা বিন্দু তাদের কিন্তু একই সংখ্যা না। বাকি যে 30টা নমুনা বিন্দু সেখানে কিন্তু ছক্কার পিঠে একই সংখ্যা আসেনি। তাহলে 30/36 কাটাকাটি করা যায়, 6 যায় 5 বার, 6 যায় 6 বার, অর্থাৎ 5/6 হচ্ছে সঠিক উত্তর। তাহলে গ নাম্বার অপশনটা হলো সঠিক উত্তর। আমরা এবার 33 নম্বর প্রশ্নে যাই। 33 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল যে এ বি সি ডি তল বিশিষ্ট একটি চতুস্তলক, দেখেন কি বলছে, চতুস্তলক। চতুস্তলক তার মানে যার 4টা তল, নাকি যার 4টা তল, একটা তলের নাম এ, আরেকটা তলের নাম বি, আরেকটা তলের নাম সি, আরেকটা তলের নাম ডি, 4টা তল বিশিষ্ট এটা চতুস্তলক, তাকে 2বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু কয়টা হবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে যে কয়টা তল থাকবে, যে কয়টা তল থাকবে আমরা ভিত্তি হিসাবে তত লিখব, ভিত্তি হিসাবে তত লিখব। এবার কয়বার নিক্ষেপের কথা বলছে? 2বার নিক্ষেপ, তাহলে পাওয়ার হিসাবে 2 দিব, তাহলে 4 স্কোয়ার তার মানে 16। তাহলে আমরা যদি একটা চতুস্তলককে 2বার নিক্ষেপ করি তাহলে আমরা মোট নমুনা বিন্দু পাবো 16টা। কয়টা নমুনা বিন্দু পাবো? 16টা নমুনা বিন্দু পাবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলে যে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, এই যে মুদ্রা কথাটা বললো, তাহলে মুদ্রা বলাতে 2, বলছে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ, তাহলে পাওয়ার হিসাবে 3, তাহলে মোট নমুনা বিন্দু 8টা। আমরা যদি একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করি মোট নমুনা বিন্দু পাবো 8টা। যদি বলা হয় 2টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে ছক্কা বলাতে 2, 6, ছক্কা বলাতে 6, বলা হয়েছে ছক্কাটিকে 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাওয়ার হিসাবে 2, তাহলে 6 স্কোয়ার তার মানে 36। এইভাবে করে আমরা রেজাল্টগুলো বের করে ফেলবো। তাহলে ওই হিসাবে এখানে বলছে চতুস্তলক তার মানে 4টা তল, তাহলে ভিত্তি হিসাবে 4, এই চতুস্তলকটিকে 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাওয়ার হিসাবে 2, তাহলে রেজাল্ট আসে 16। তার মানে এই চতুস্তলকটিকে 2বার নিক্ষেপ করার কারণে মোট নমুনা বিন্দু পাওয়া যাবে 16টি। এবার আমরা যাই 34 নম্বর প্রশ্নে। 34 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলল? 34 নম্বর প্রশ্নে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 3 আসার সম্ভাবনা কত? 1/6। এটা সঠিক কেন? কারণ একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। 3 আসার সম্ভাবনা, 3 তো একটা সংখ্যা, 3 তো একটা সংখ্যা, তাহলে মোট সংখ্যা 6টা, 3 হচ্ছে একটা সংখ্যা, আমরা চাই 3 উঠুক, তাহলে 3 হচ্ছে একটা সংখ্যা, তাহলে অনুকূল ফলাফল হিসাবে 1 বসবে উপরে, তাহলে 1/6 এটা সঠিক। জোর সংখ্যা আসার সম্ভাবনা 1/2। প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে মোট সংখ্যা 6টা, এখানে তারা চাচ্ছে যে যেই সংখ্যাটা উঠবে এটা যেন জোর হয়, তাহলে জোর সংখ্যা 1টা 2টা 3টা, তাহলে 3/6 অর্থাৎ হাফ, এটা সঠিক। 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 2/3। 5-এর কম মানে কি? 1 থেকে 4 ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে মোট নমুনা বিন্দু 6টা, ছক্কা নিক্ষেপ করা হয়েছে তাহলে মোট নমুনা বিন্দু 6টা, কিন্তু তারা বলতেছে যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন 5-এর কম হয়, তাহলে 5-এর কম মানে কি? 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো সংখ্যা একটা উঠলে আমরা সেটা নিতে রাজি আছি, তাইলে 1 থেকে 4, তাহলে মোট, তাহলে 1 থেকে 4 পর্যন্ত কয়টা সংখ্যা? 4টা, তাহলে এই 4টা সংখ্যা শর্ত মেনেছে, কারণ এরা হচ্ছে 5-এর কম, তাহলে এরা অনুকূল ফলাফল, তাহলে উপরে 4, কাটাকাটি করলে 2/3, তাহলে 2/3 এই অপশনটাও সঠিক। তাহলে 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 3টা অপশনই সঠিক, তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নের দিকে তাকাই, এখানের মধ্যে কি বলল? বলছে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ। হ্যাঁ, কারণ দেখেন এই যে বিজোড় 1 3 5, মোট সংখ্যা 6টা, বিজোড় সংখ্যা 3টা, কাটাকাটি করলে হাফ, তাহলে প্রথম তথ্যটা সঠিক। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা, আচ্ছা মৌলিক সংখ্যা কয়টা? আমরা দেখতেছি 2 3 5, এই 3টা সংখ্যা মৌলিক, 2 3 5 এই 3টা সংখ্যা মৌলিক, তাহলে মোট সংখ্যা 6টা, মৌলিক সংখ্যা 3টা, কাটাকাটি করলে হাফ, তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, এটা সঠিক। ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাও হাফ, তাহলে 3টা তথ্যই সঠিক। তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম,
এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেই সমাধানগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যখন অনুশীলন করবে, কোনো একটা টপিক যদি সে বুঝতে না পারে, কঠিন লাগে, কনফিউশন তৈরি হয়, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে তার সামনে ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।